নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মোড় ঘুরিয়ে দিল ৩৭ পাতার একটা পিটিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে। আপনারা প্রশ্ন করতেই পারেন, হঠাৎ আমি তথ্য আবিষ্কার করলাম কোথা থেকে। ৩৭ পাতার যে কন্টেম্পট অ্যাপ্লিকেশন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, যেটা সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে ৫ তারিখ গতকাল যেটা শুনানির কথা ছিল, সেইখানে জমা পড়েছিল দুদিন আগে। এবং সেই ৩৭ পাতার পিটিশনের পর যদি সুপ্রিম কোর্ট চুপ করে থাকতো, সমস্যা সুপ্রিম কোর্টের হতো। এটা বুঝেছে সুপ্রিম কোর্ট। ৯ তারিখ সোমবার শুনানি দিয়েছে। আরজিকর কাণ্ডে শুনানি হবে এবং সেই শুনানিতে কি কি হতে পারে সেটা নিয়ে আসবো আজকে বাংলার বার্তায়। কিছু চর্চা, কিছু কথা, কিছু আলোচনা। কিন্তু এই ৩৭ পাতার পিটিশনটা মারাত্মক, বিশ্বাস করুন। আমি প্রায় ৫ বার পড়লাম। এভাবে কেন্দ্রীয় সরকার কোনোদিন রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবে এই স্তরে আঘাত আননি। যে আঘাতটা আনলো, যে সিআইএসএফকে ডিপ্লয়মেন্ট নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, অক্ষরে অক্ষরে, প্রতিটি শব্দে শব্দে, প্রতিটি মিনিটে মিনিটে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সেটাকে অগ্রাহ্য করেছে লালবাজারের বিনীত গোয়েল, নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায় এবং হসপিটাল কর্তৃপক্ষ। তার দলিল দস্তাবেজ ওই ৩৭ পাতার কন্টেম্পট অ্যাপ্লিকেশনে, এবং মিলে নেবেন এই ৪-৫ দিনের মধ্যে যদি রাজ্য সরকার যথাযথ ভূমিকা না পালন করে, কপালে দুঃখ আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজকের এই প্রতিবেদন এই পর্বে আপনাদের শোনাবো আরজিকর নিয়ে পিজি হসপিটালে একটা গণকনভেনশনে ডক্টর কুণাল সরকার একটা খুব ইম্পর্টেন্ট স্পিচ দিয়েছেন। তার ছোট্ট অংশ আপনাদের আগে শোনাবো এবং সেইখান থেকেই পরবর্তী পর্যায়ে ফিরে আসবো। বারবার পুলিশ, রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন? কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। We have lost everything. We have lost a 31-year-old life. We have nothing new to lose. এই ছোট্ট মেয়েটির চোখের ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো, ক্ষমা করো। আমার প্রজন্মের থেকে বলবো, ক্ষমা করো। কেন? আজকে তোমরা নও, তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নও। ইউ ইন্সপায়ার আস, তোমরা আমাদের শিক্ষা দিলে। আর আমরা কারা? যারা বছরের পর বছর, দশকের পর দশক এই বিষ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি। এরা কোনোদিন এই বিষ বৃক্ষের তলায় আমরা জল দিয়েছি। দ্য কি নোটলাইন, যেটা এন্টায়ার আরজিকর কাণ্ডের সমস্ত ঘটনাটাকে এত সুন্দর শব্দবন্ধে কেউ সাম আপ করতে পারেনি। স্যালুট ডক্টর কুণাল সরকার, আপনি অন্তত পথ দেখালেন একটা শব্দবন্ধ দিয়ে। আমার কেন বলছি আজকে জানেন তো, যে বিষ বৃক্ষে জলটা তো আমাদের প্রজন্ম দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন, সত্যিই দিয়েছেন, আপোষ করেছেন। আপনি ডক্টর কুণাল সরকার নন। আমাদের প্রচুর জনমানুষের একটা বৃহত্তর গোষ্ঠী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, সাংবাদিক, সবাই মিলে বিষ বৃক্ষে জল দেওয়া হয়েছে। দিনের পর দিন একটা অত্যাচারী শাসক শিক্ষা দপ্তরটাকে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুইয়ে দিয়েছেন। মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ছেলেমেয়েগুলো কান্নাকাটি করেছেন, মাথার চুল কামিয়ে ফেলেছেন। দেখেছেন কোনোদিন ইন্টেলেকচুয়াল সমাজকে এদের পাশে গিয়ে দাঁড়াতে, হাতে হাত ধরে মানববন্ধন করতে? কেউ করেননি। তখন মহানায়ক পুরস্কার নিতে ব্যস্ত ছিলেন, তখন অমুক রত্ন, অমুক শ্রী পুরস্কার নিতে বাধ্য হচ্ছেন। চুরি কবে থেকে হয়েছে? ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছেন। ২০১২-১৩ থেকে চুরি শুরু হয়েছে। ২০১৩ চিটফান্ডের ওই স্ক্যামের পর কখনো দেখেছেন বৃহত্তর জনগোষ্ঠী রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, মানববন্ধন গড়ে তুলেছেন, শ্যামবাজারের মধ্যে জমায়েত হয়েছেন? কত মানুষ মারা গেছে চিটফান্ডে বলুন তো? কেউ নেমেছেন? কতজন নেমেছেন? টুকটাক ইতিউতি কথা বলেছেন, কেউ প্রতিবাদ করেননি। গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের ছেলেমেয়েগুলোর কাছে গিয়ে নিজে ব্যক্তিগতভাবে যখন দাঁড়িয়েছি, তাদের যন্ত্রণা ছিল, আক্ষেপ ছিল। কেন আসেন না? নন্দন থেকে আমাদের গান্ধী মূর্তি কত দূর? 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার। কেন আসেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী তো 4.5 কিলোমিটার দূরে থাকেন, তিনি তো আসেন না, ভুলে যান। 3.5 কিলোমিটার ক্যামাক স্ট্রিটে, ওখানে 2.5 কিলোমিটার ক্যামাক স্ট্রিটে বসে থাকেন ভাইপো, তিনি আসেন না। তাদের কাছে কোনো এক্সপেকটেশন নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো আসেন, শুভেন্দু অধিকারী যান, মোহাম্মদ সেলিমরা যান, কিন্তু বাকিরা, বাকি ইন্টেলেকচুয়াল সমাজ যারা আজকে বলছেন রাজনৈতিক দলগুলো খোলা জলে মাছ ধরতে নেমেছে, বলছেন না, তারা কতজনকে মাঠে নামতে দেখেছেন? প্রশ্ন তো সেখানে। এই বিষ বৃক্ষে জল, বৃক্ষ যখন বড় হয়েছে, যখন বিষ ফল দিতে শুরু করেছে, সেই বিষ ফল খেয়ে যখন 31 বছরের একজন তরুণীর জীবন শেষ হয়ে গেল, তার বাবার কান্না, তার মায়ের চোখের কান্নার পর শেষ পর্যন্ত আমরা বুঝেছি ওই গাছে যে ফলটা হয়েছে সেটা বিষ ফল। সেই বিষ ফলটা খেয়েই 31 বছরের কন্যার জীবন দ্বীপ নিভে গেল। এখন আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। ওই বিষ বৃক্ষ পোতা, তার গায়ে জল দেওয়া,
দিদি আপনি কত ভালো, কি সুন্দর চোখ আঁকেন, কি সুন্দর কবিতা লেখেন, কি সুন্দর উপন্যাস লেখেন, আপনার 127টার উপর বই, কি সুন্দর আপনি রাজ্য চালাচ্ছেন। জিভ দিয়ে নাল পড়তো ইন্টেলেকচুয়াল সমাজের। আজকে বৃহত্তর সমাজে নেমেছে, রাস্তায় পথে নেমেছে। ধন্যবাদ তাদের, কৃতজ্ঞতা তাদের কাছে। কিন্তু কারোর কথা বলার অধিকার নেই যে ও কেন নামলো, ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন তাড়িয়েছেন বলুন তো। ঠিক আছে, তিনি নয় শাঁখটা বাজাতে গিয়ে কোনো একটা আর্টিফিশিয়ালিটি এনেছিলেন, কিন্তু তাকে তাড়ানো উচিত হয়নি ওভাবে। বলা উচিত ছিল ভদ্রভাবে, দিদি আপনার ওটা ভালো লাগেনি, আপনি বরঞ্চ আমাদের সঙ্গে থাকবেন না। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে জুনিয়র ডাক্তাররা কেন ওইভাবে অসভ্যতা করলেন গো ব্যাক স্লোগান দিয়ে? বলতে পারতেন আপনারা রাজনীতির জগতের লোক, আপনারা আসবেন না, হাত চোখ করে বলতে পারতেন। আমি থাকলে সেটাই করতাম। তারা গিয়ে জাস্টিস গাঙ্গুলি গিয়ে হয়তো ভুল করেছেন, কিন্তু বলা তো যেত এভাবে। কোনো একটা জায়গায় সমস্যাও তৈরি হচ্ছে, এবং সমস্যাটা তৈরি করবেন না যারা আন্দোলনটা করছেন, কারণ এটা বৃহত্তর জন আন্দোলন। যারা ন্যাকামি করে বলতেন না শুধু জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না, অর্থাৎ ওই সঞ্জয় রায় যদি ওই সিভিক ভলেন্টিয়ারটার ফাঁসি হয়ে যায়, তাহলে আমরা দুহাত তুলে বলো আহা দিদি কত ভালো, দিদি কত ভালো, দিদি কত ভালো। আপনি আবার সেই মানে পুজোর উদ্বোধন করে বেড়ান, আপনি আবার সেই পুজো প্রতিমার বিসর্জনের কার্নিভাল করুন, আমরা সবাই থাকবো আপনার সঙ্গে। আপনি যতগুলো পারেন মহানায়ক পুরস্কার আমাদের দিন, আমরা যাবো নিতে, সবাই মিলে সদল বলে নেব। টেলিফিল্ম সম্মান দেবেন, আমরা যাব, সবাই আপনার পাশে। সমস্যার গভীরে কেউ ঢোকেননি। ডাক্তার কুণাল সরকারের কথাই আরেকবার ধারণ করে নিয়ে বলছি, বিষ বৃক্ষে জল দিয়েছেন আপনারা, তার পাপের প্রায়শ্চিত্ত করছে 31 বছরের এক কন্যার বাবা মা। সেই কন্যাও প্রায়শ্চিত্ত নয়, সেই কন্যা সারা জীবনের মতো হারিয়ে গেল। ভাবুন, একটু ভাবার চেষ্টা করুন। আমি বলছি যে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটু ফিরে যাব আবার মূল কথা যেটা দিয়ে শুরু করেছিলাম। দেখুন, সুপ্রিম কোর্টে যে শুনানিতে আমরা প্রচুর কিছু এক্সপেক্ট করছি। সুপ্রিম কোর্টে শুনানিতে খুব বেশি কিছু এক্সপেক্ট করবেন না। সুপ্রিম কোর্টটা আবার বলছে এটা বিচার হচ্ছে না, এটা যেটা হচ্ছে গাইডেন্স হচ্ছে, মনিটরিং হচ্ছে। ভুল করছে কিনা সিবিআই, ভুল করছে কিনা রাজ্য সরকার, ভুল করছে কিনা কালীঘাট, ভুল করছে কিনা বা হসপিটাল কর্তৃপক্ষ, এগুলো নিয়ে তারা স্ট্রিক্ট ডিরেকশন দেবেন। তার বেশি কিন্তু নেই। যারা এক্সপেক্ট করছেন তারা ভুল করছেন। আবার বলছি, সিবিআইকে তদন্তে খুঁজে বার করতে হবে। সমস্ত তথ্য নথি মমতা বিনীত বাহিনী লোপাট করে দিয়েছেন। ভাবুন তো, আমার হাতে এই মুহূর্তে একটা ডকুমেন্ট আছে, আমি আপনাদের কাছে দেখাচ্ছি। আমি ডকুমেন্টটা দেখছিলাম আর ভাবছিলাম এই কোন সাম্রাজ্যে বসবাস করছি বলতে পারেন। 9 তারিখ মেয়েটা চলে গেল ভোর রাতে, আর 10 তারিখ সন্দীপ ঘোষ, ওই শয়তান সন্দীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে 3 বার আর্জি করে রিপোস্টিং দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে রিজাইন করার পরও 5 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে হাইকোর্ট ছুটিতে যেতে বাধ্য করার পরও অফিসার অন স্পেশাল ডিউটি দেন, সেই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল 10 তারিখ একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে চিঠি দিচ্ছেন। সেই চিঠির বয়ানের শেষ লাইনে কী লেখা আছে? লেখা রয়েছে, দি ইস্যু ইজ অলরেডি ডিসকাসড অ্যান্ড রিজলভড ইন দ্য মিটিং উইথ প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টুডে ইন দ্য বোর্ডরুম অফ পিজেবি অফ RGKMCNH। অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবার সঙ্গে কথা বলা হয়েছে বাথরুমটা তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি। প্লেস অফ অকারেন্সকে ধ্বংস করার জন্য সন্দীপ ঘোষ 10 তারিখ চিঠি দিচ্ছেন, ভাবতে পারছেন। এবং এই চিঠিতে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে স্বাস্থ্য ভবন ইনভলভড, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা পরামর্শ করেই তথ্য লোপাট করার প্রক্রিয়াটা চলে যেত। দিস মিনস দ্যাট এই নথিটা শেষ পর্যন্ত প্রকাশ্যে এসছে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হওয়ার পর। এখন বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হচ্ছে, এখন অভিজ্ঞকে সাসপেন্ড করা হচ্ছে, সব লোক দেখানো। আমি বলছি আইওয়াস এই বিষবৃক্ষগুলোকে বড় করেছেন ক্যামাক স্ট্রিটের ওই যুবরাজ ভাইপো। এদের দিয়ে টিএমসিপি চালিয়েছেন, এদের দিয়ে হসপিটাল ইউনিটগুলোকে ধ্বংস করেছেন, এদের দিয়ে প্রাইজ প্রমোশন পোস্টিং সেগুলো করিয়েছেন, নম্বর বাড়িয়েছেন, নম্বর কমিয়েছেন, ফেল করা ছেলেকে পাস করিয়েছেন এবং পাস করা ছেলেকে ফেল করিয়েছেন এবং পোস্টিং দিয়েছেন দূরে দূরে। দিনের পর দিন যুবরাজ এই কীর্তি পশ্চিমবঙ্গে করিয়েছেন। আজকে তাদের সাসপেনশন কেন? মালের দায়িত্ব আরোহীর, অর্থাৎ চুরি গেলে আমাদের কোনো দায়িত্ব নেই। রেলের ধরুন, আপনি রেলের ভ্রমণ করছেন, এবার আপনার জিনিস চুরি যাচ্ছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স আপনাকে কী বলছে? আপনার দায়িত্ব আরোহী, চুরি গেলে আমাদেরকে বলবেন। আপনার ঘরে ডাকাতি হচ্ছে, লোকাল থানা বলছে আমার কিছু করার নেই, ওরা আপনার বাড়িতে। বিষয়টা যেরকম হয় তেমনি। এটা হচ্ছে এ রাজ্য সরকারের একটা প্রসেস। আমি একটু স্মরণ করিয়ে দিই, কুন্তল ঘোষ মনে আছে? যখন ধরা পড়ল তখন কুন্তল ঘোষকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলো। কে ছিল কুন্তল ঘোষ?
এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সায়নী ঘোষের ক্যাবিনেটের সদস্য করে যুবর বোধহয় সেক্রেটারি করে রেখেছিলেন। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, সোহম চক্রবর্তীর পর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি সাসপেন্ডেড হলেন এবং সাসপেন্ডেড হওয়ার পর যখন সাংবাদিকরা তাকে ওই জেলের গাড়িতে উঠছে জিজ্ঞেস করলেন, বলে আমি খুশি। শান্তনু বন্দ্যোপাধ্যায় বলছেন আমি খুশি, আমার নেতা যা বলেছে যা করেছেন ঠিক করেছে। এই গট আপ গেম দেখতে দেখতে আমরা বাংলা অভ্যস্ত হচ্ছি। শান্তনু কুন্তল বহিষ্কৃত হয়েছিল, ঠিক তেমনি অভিক বিরূপাক্ষ সাসপেন্ডেড হল। আবার কদিন বাদে উঠে যাবে যখন ক্যামেরার দৃশ্য ঘুরে যাবে। এদের দিয়ে কুকর্ম করাবেন, অকাজ করাবেন, কুকাজ করাবেন, তারপর যখন এক্সপোজ হবেন তখন বলে এই সাসপেন্ডেড, এই সাসপেন্ডেড। আমি বলছি ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি ভাবুন তো, স্বাস্থ্য ভবন তথ্য লোপাট করার কারিগর এই তথ্য, এই নথি কিন্তু প্রমাণ দিচ্ছে। আমি বলছি এই নথিটা প্রকাশ্যে এসছে। আমি শুধু আজকের এই প্রতিবেদন দীর্ঘায়িত করবো না, কেন আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমার খালি বারবার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট কেন নড়ে বসলো। সুপ্রিম কোর্ট নড়ে বসার কারণটা একটু বলা দরকার। এটা নিয়ে যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। 37 পাতার যে কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ কোর্টের নির্দেশের পর চিফ সেক্রেটারি নবান্নতে যিনি বসেন, তার সঙ্গে কেন্দ্রের হোম ডিপার্টমেন্ট, অমিত শাহ দফতর, তারা যোগাযোগ করেছেন যে সিআইএসএফ ডিপ্লয়মেন্টের জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আমরা এই সহযোগিতাগুলো চাই। কী কী সহযোগিতা? ইন নাটসেল বলছি, 184 জন সিআইএসএফ কমান্ড্যান্টকে ডিপ্লয় করতে হয়েছে। অনেকে বলছেন আরে বাবা, আরজি করার জন্য 184 জন সিআইএসএফ লাগবে? অনেকে প্রশ্ন করেছেন। উত্তরটা খুব পরিষ্কার, 3টে শিফটে ডিউটি, 3টে শিফটে ডিউটি। ফলে 184কে 3 দিয়ে ভাগ করুন, 61 বা 62 জন হয়। একটা শিফটে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে 61 বা 62 জন স্টাফ থাকতে পারে না? অবশ্যই সেটাই সেইভাবে প্ল্যানিং করেছে। সিআইএসএফ কী চেয়েছিল রাজ্য সরকারের কাছ থেকে? রাজ্য সরকারের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চেয়েছিল যে প্রত্যেকটা পকেটে পকেটে সিসিটিভি থাকবে। কোথায় কোথায় সিসিটিভি থাকবে? ওই একটা করিডোরে যদি 10টা সিসিটিভি থাকতো না, তাহলে এই 31 বছরের কন্যার অপরাধীরা এতদিনে ধরা পড়ে যেত। একটা সিসিটিভি, তাতেই শুধু সঞ্জয় রায়কে একবার দেখা গেছে, তার ভিত্তিতে তাকে গ্রেফতার। সিআইএসএফ পরিষ্কারভাবে রাজ্য সরকারের কাছ থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পকেটে অ্যাডিকুয়েট সিসিটিভি চেয়েছে, ভুল কিছু চাননি। মেটাল ডিটেক্টর চেয়েছেন, অস্ত্র নিয়ে যাতে কেউ হসপিটালের ভেতরে ঢুকতে না পারে, ভুল কিছু চেয়েছেন, ভালো করে ভেবে দেখুন। গেটগুলোকে মডিফিকেশন চেয়েছেন, মানদাতা আমলের ওই সিস্টেমের গেট নয়, এমন সিস্টেম থাকবে যাতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা যেতে। ভুল কিছু চেয়েছেন। যারা যারা সিআইএসএফ কমান্ড্যান্ট, তাদের মধ্যে 54 জন মহিলা স্টাফ। স্বাভাবিকভাবে মহিলা যেসব ব্লকগুলো থাকবে সেখানে মহিলা সিআইএসএফ জওয়ানরা থাকবেন, সেটাই তো স্বাভাবিক। সিআইএসএফ বলেছিল রাজ্য সরকারকে যে লোকাল কিছু অ্যাকোমোডেশন আমাদের ব্যবস্থা করে দাও, যেখানে সিআইএসএফরা থাকবে, চট করে আসবে, 5 মিনিটের মধ্যে ডিউটি হ্যান্ডওভার করে ডিউটি চেঞ্জ করে তারা চলে যাবে। সেইটুকু রাজ্য সরকার পর্যন্ত দেয়নি, ভাবতে পারেন। তারা সিআইএসএফের যেখানে ক্যাম্প আছে কলকাতায়, সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজের হসপিটালে আসতে নর্মাল টাইমে 1 ঘন্টা সময় লাগে, 1 আওয়ার। আমি ওই 37 পাতার কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা পড়ছিলাম, আমি 5 বার পড়ে আপনাদের কাছে এই ব্রিফিংটা দিচ্ছি। 1 ঘন্টা লাগে। বলছেন যে সিএসএফের কমান্ড্যান্টরা যখন 1 ঘন্টা ট্রাভেল করে আসবেন, আবার ফেরার সময় 1 ঘন্টা লাগবে, ওখানে তো 2 ঘন্টা চলে যাবে। ফলত ডিউটিটা বিঘ্নিত হবে। ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের পাশে পারে না টালা থানা করতে, পারে না কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ তাদের অ্যাকোমোডেশনের দ্রুত ব্যবস্থা করে দেয়। এমার্জেন্সি তো এটা দরকার, এটা এমার্জেন্সি। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে দ্রুত স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এটা এমার্জেন্সি দরকার। কিচ্ছু করেনি, কোনো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেনি। ভাবতে পারেন তারা কি বলেছেন যে যতদিন না অ্যাকোমোডেশনটা, ততদিন গাড়ির ব্যবস্থা করুন, 10টা করে গাড়ি আমাদের জন্য রাখবেন, সিএসএফ ক্যাম্প থেকে দ্রুত যাওয়া আসার জন্য আমরা পুরো ব্যাপারটা করব। 2টো মাত্র গাড়ি দেওয়া আছে। কতজন উঠতে পারে? 15-20 জন ম্যাক্সিমাম উঠতে পারেন, বাকিরা হেঁটে আসবেন। চ্যাংরামিটা কোন লেভেলে ভাবুন। উই ডিমান্ড জাস্টিস ফর আরজিকর যারা বলছেন না, শুধু অপরাধীর শাস্তি নয়, এই অপরাধটা যে সরকার সংগঠিত করছে তার শাস্তি আপনি চান না? আপনি বুকে হাত দিয়ে বলুন, বলুন চান কি? ইয়েস অর নো? উই ডিমান্ড জাস্টিস বলে মার খেয়েছে মাথা ভাঙা যারা ওই বামপন্থী শিল্পীরা মাটিতে ছবি আঁকছিল, ওখানকার অতিরিক্ত সুপার বলছেন এমন কিছু লিখেছেন যেটাতে লোকাল সেন্টিমেন্টের পিপলের সেন্টিমেন্ট হার্ট হয়েছে, সেই জন্য একটু ধাক্কাধাক্কি হয়েছে, বেধড়ক পিটিয়েছে, বয়স্ক লোককে পর্যন্ত পিটিয়েছে। উই ডিমান্ড জাস্টিসটা লোকাল পিপলের সেন্টিমেন্ট হার্ট করেছে। পুলিশ অফিসার কি ইয়ারকি মারছেন নাকি বাংলার মানুষের সঙ্গে? আসলে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় টেনে নামিয়েছে। সেই পুলিশ লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে দু সিআইএসএফ গিয়ে বৈঠক করেছে, হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন, চিফ সেক্রেটারির সঙ্গে হোম ডিপার্টমেন্ট কোঅর্ডিনেট করেছে। 15 দিনে একবারে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য নড়ে বসেনি এই সরকার। তো এই রিপোর্ট সমস্ত
10টা চিঠি করেসপন্ডেন্সের কপি, 37 পাতার কন্টেম্প, এবং পরিষ্কার বলেছেন একটা নির্বাচিত সরকারে এহেন অ্যাটিচিউড কিছুতেই মেনে নেওয়া যায় না। পুরো ব্যাপারটা মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্টে কোনোদিন এই ভাষায় চিঠি লিখবে, কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন। আমি কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা দেখাতে চাইছি না, কারণ 9 তারিখ হিয়ারিংয়ের আগে এটা নিয়ে প্রকাশ্যে দেখানো উচিত না। আমি 5 বার অ্যাপ্লিকেশনটা পড়েছি, পড়ে আমার দিল্লির আইনজীবী বন্ধু আমাকে পড়ার সুযোগটা দিয়েছেন, তাকে ধন্যবাদ। তার জন্যই বাংলা বার্তাতে এতটা ব্যাখ্যা করতে পারছি। এবং প্রত্যেকটা মানে ভাঁজে ভাঁজে প্রত্যেকটা প্যারাতে এই রাজ্য সরকার কীভাবে নন কোঅপারেশন করছেন, কেন করছে জানেন তো? এই সিআইএসএফ থাকতে থাকতে যদি আরজি কোর্টে একটা গণ্ডগোল হয়, তাহলে বলতে পারে দেখো আমাদের তো সরিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিআইএসএফে দিয়েছে, সিআইএসএফ থাকতে কি হয়েছে দেখো। মমতা মস্তিষ্কে এখন এটা কাজ করছে, বিনীত মস্তিষ্কে এখন এটা কাজ করছে, সিআইএসএফে বদনাম করো, তার জন্য নন কোঅপারেশন। তা হাসপাতাল জাহান নামে যায় যাক। প্রশ্নটা এইখানেই, প্রশ্নটা হচ্ছে একটা সরকারের ব্যর্থতা শুধু না, সরকারের মানসিক শয়তানি। আমি অন্যগুলো ছেড়ে দিন, নির্যাতিত তার বাবা মা বলেছেন জোর করে গিয়ে পুলিশ থেকে ভিডিও করানো হয়েছে, বলুন যে পুলিশে তদন্ত ঠিকঠাক হতে গেলে পুলিশ টাকা দিতে চায়নি, বলুন, সেটা দিয়ে জোর করে ভিডিও করেছে। সেই পর্বটার ব্যাখ্যা করলাম না, সবাই আপনারা দেখেছেন শুনেছেন কতটা নিচে নামতে পারে একটা সরকার, একটা প্রশাসন, একটা পুলিশ। মৃতার দেহ ঘরের মধ্যে রাখা, পাশের করিডোরে নিয়ে গিয়ে মৃতার বাবাকে বলছে, অভিষেক গুপ্তা ডিসি নর্থ, মৃতার বাবা বলছেন যে টাকা দেবো, আপনি কিন্তু আর বাইরে কোনো কথা বলবেন না। অর্থাৎ ম্যানেজমেন্ট অভিষেক গুপ্তাকে নির্দেশ দিয়েছে, বিনীত গোয়েলকে ঝাড়গ্রাম থেকে ওই ভদ্রমহিলার নির্দেশ দিয়েছে, ওই মহিলা নির্দেশ দিয়েছেন, নেমে পড়েছেন তিনি। আবার তারপরে গিয়ে যখন ডাক্তার সুবর্ণ গোস্বামী গিয়েছিলেন, ডাক্তার সুবর্ণ গোস্বামী যাওয়ার পর ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তার বাড়ির লোকজন বলছেন ওরা আমাকে টাকা অফার করতে এসেছিল। যেই শুনেছেন 2 ঘন্টার মধ্যে আবার পুলিশ বাহিনী গিয়ে বলেছেন আরে পুলিশ তদন্ত করছে, এটা আপনি এখন প্রকাশ্যে বলে দিয়েছেন টাকা অফার করছে, এতে তো অসুবিধা হবে, আপনি বরঞ্চ বলুন কিচ্ছু অফার হয়নি, বলে আবার একটা ভিডিও করছে। আর সেই ভিডিওটা তৃণমূল কংগ্রেস লালবাজার থেকে প্রেজেন্ট করেছে। কতটা নির্লজ্জ একটা অসভ্য বর্বর শয়তান নিম্ন মানসিকতার একটা সরকার, একটা দল এই রাজ্যে বসে রয়েছে। এরপরে যদি আপনারা বিবেচনা না আনেন করেন, কিছু বলার নেই। কিন্তু বড় খবর, যে খবরটা হয়তো আপনারা শুনতে চাইছেন, যে ব্রেক থ্রুটা কিসে করছে সিবিআই, ইতিমধ্যে একটা ক্লু পাওয়া গেছে, যে খবরটা একটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, আমি সেটা হেডলাইন করেছি, যে একটা ব্রেক থ্রু সিবিআই কিন্তু করেছে। একজন পেয়েছে গ্রুপ ডি স্টাফ ওই হসপিটালে, যিনি অকুস্থলে ঘটনাটা দেখেছেন। অন্তত একটা সংবাদ মাধ্যমে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্ট থেকেই আমি একটু এক্সক্লুসিভ তুলে দিলাম যে সিবিআই কিন্তু ব্রেক থ্রু করেছেন। যারা বলছেন সিবিআই কী করছে জানাচ্ছে না কেন, আমরা অন্ধকারে রয়েছি, ঠিকই আমাদের যন্ত্রণাও বাড়ছে যে এতদিন হয়ে গেল কি আলটিমেটলি কিছু এগোলো না কেন। সিবিআই আসলে শো বিজনেসটা করছেন না। সিবিআই প্রেস কনফারেন্স করে বলবে না আমি এই হাতে এই ডকুমেন্ট পেয়েছি। সিবিআই সুপ্রিম কোর্টে ফাইনাল মুখবন্ধ খামে সমস্তটা দিয়ে দেখা যাক সুপ্রিম কোর্ট সিবিআই যে তদন্তটা করেছে সেটা সম্বন্ধে সুপ্রিম কোর্ট কি মন্তব্য করে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 9 তারিখ আমি বলছি, 9 তারিখও সুপ্রিম কোর্টে শুনানির দিন। আমি কিছু জানতে পারবো না যে কে কনভিক্টেড, কে কারণ সবটা গুটিয়ে আনতে গেলে সুপ্রিম কোর্টের কাছ থেকে কিছু নির্দেশ চাইবে সিবিআই, এবং সেটা কিন্তু মারাত্মক হতে পারে। আমি এইটুকু অ্যাসেস করছি, মুখবন্ধ খামে দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিছু ডিরেকশন দিতে পারে। ইয়েস ইউ ক্যান কল দিস লেডি, ইয়েস ইউ ক্যান কল দিস জেন্টলম্যান। তখন হয়তো সিবিআই তাকে ডাকবে। এমন একটা পরিস্থিতির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তথ্য প্রকৃতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, সর্বাধিক প্রচারিত দৈনিকে সেই ক্লুটা দেওয়া ছিল 3 লাইনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নাম জড়িয়ে গেছে বলে সিবিআই খুব সন্তর্পণে পা ফেলছে। কতটা ফেলেছে, কিভাবে ফেলেছে, সেটা প্রেস কনফারেন্স করে বিনীত গোয়েলের মতো মিথ্যে কথা বা সত্যি কথা তো বিনীত গোয়েলরা বলেন না, সেই স্টেটমেন্ট সিবিআই এর কাছ থেকে এখন এক্সপেক্ট করা যাবে না। কিন্তু এই তথ্য লুকোনোর জায়গা কিন্তু কম, তথ্য লোপাট অনেকটা হয়ে গেছে, এটা সর্বজনবিদিত, স্বীকৃত, সেটা প্রমাণিত। কিন্তু আমি বলছি সুপ্রিম কোর্ট কিন্তু এই পুরো এপিসোডটাতে আমাদের হতাশ করার মতো ডিএ মামলায় যেটা সুপ্রিম কোর্ট করেছে সেরকম কিছু করার স্পর্ধা দেখাবে না। তার কারণ 5 তারিখের পর পরবর্তী ডেটটা 9 তারিখ, 4 দিনের মধ্যে ডেট পড়ে গেল। তার কারণ ওই 37 পাতার কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন কেন্দ্রীয় সরকার থেকে যেটা দেওয়া হয়েছে সেটা আবারও বলছি মারাত্মক। এবং এই 4 দিনের মধ্যে, অর্থাৎ ওই কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন রাজ্য সরকার হাতে ইতিমধ্যে চলে গেছে। ফলে এই 5, 6, 7, 8, 9 তারিখ সকালের আগে যদি রাজ্য সরকার সিআইএসএফকে যথাযথ সব কিছু ব্যবস্থা না করে দেয়, আবারও বলছি কপালে দুঃখ থাকবে সেদিনকে সুপ্রিম কোর্ট কিন্তু সেটা এড়াতে পারবে না। কারণ কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা বেশ কিছু মানুষের কাছে পৌঁছে গেছে। আমি আশা করব পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারকুল, পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্যকর্মী,
পশ্চিমবঙ্গের সমস্ত জাগ্রত জনগণ, আপনারা কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা দয়া করে পড়বেন। আপনারা যারা পাননি আমার কাছে পাঠাবেন, অন্তত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, আমি আপনাদের পাঠাবো, বাট নট বিফোর 9th। 9 তারিখ ডেট আছে। 9 তারিখের পর কন্টেম্পট অ্যাপ্লিকেশন যেটা আমি সংগ্রহ করেছি আমার আইনজীবী বন্ধুর মারফতে দিল্লি থেকে, সেটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে বুঝবেন একটা সরকার, একটা নবান্ন, একটা কালীঘাট, একটা ক্যামাক স্ট্রিট এবং একটা লালবাজার কীভাবে এখনও এই ঘটনার পরও 31 বছরের ডাক্তারের নিহত হওয়ার পরও কীভাবে আরজি করের ব্যাপারে, আরজি করকে অসুরক্ষিত রাখার ব্যাপারে সিআইএস এর বিরুদ্ধে কীভাবে কনস্পিরেসি করেছে, সেটা তার একটা দলিল, ডকুমেন্ট, তার সঙ্গে 10টা চিঠি অ্যাটাচড আছে, মনে রাখবেন।